যখন সমস্ত আশা শেষ হয়ে যায় এবং মনে হয় যে সবকিছু শেষ হয়ে গিয়েছে, তখন এমন পরিস্থিতি বলা হয় যে এটি মেনে নেওয়া উচিত। তারপর সেখান থেকেই জীবনে একটু নতুনতা শুরু হয়। মোটিভেশনাল স্পিকারদের মুখ থেকে আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও বলেছেন, সূর্যের মতো দীপ্তিমান হতে হলে আগে সূর্যের মতো পড়তে হবে। সবাই মনে করে যে তারা কিছু করতে পারবে না এবং তাদের জীবনে অনেক পরিশ্রম আসে। তাদের দেখলেও দরিদ্র হওয়ার অনুভূতি হয়। এমনই এই দরিদ্র অনুভূতি বাদ ভেঙেছে রাজকুমার রাও এই চলচ্চিত্র শ্রীকান্ত। তাই আসুন বন্ধুরা, আজ আমরা শ্রীকান্তকে নিয়ে সিনেমাটি ব্যাখ্যা করতে যাচ্ছি। তাই চলুন ভিডিওটি শুরু করি। শ্রীকান্ত গল্প শুরু হয় মধ্যপ্রদেশ থেকে, যেখানে 13 জুলাই মাসলিপাটনামে একটি ছেলের জন্ম হয়েছে। তার বাবা ছেলেকে নিয়ে খুব গর্বিত হয়। তিনি বিখ্যাত ক্রিকেটার শ্রীকান্তর নাম রাখে এবং বলে যে তার ছেলে বড় হয়ে ক্রিকেটার হবে। শ্রীকান্ত বাবা খুব খুশি ছিল, কিন্তু এই সুখ দুঃখে পরিণত হয় যখন তিনি জানতে পারে যে তার ছেলে জন্মগত অন্ধ। এরপর শ্রীকান্ত পরিবারও সেসব পরিবারের মতো তারা ভাবতে থাকে এই শিশুটিকে মেরে ফেলা উচিত, কারণ আজ যদি তাকে হত্যা না করা হয় তবে ভবিষ্যতে সে প্রতিদিন মারা যাবে। সেই শিশুটিকে যদি সেদিন মেরে ফেলা হতো তাহলে তার সঙ্গে অনেক স্বপ্ন অনুপ্রেরণা হত্যা করা হতো। কিন্তু এটা হয় না, কারণ একজন মা তো মাই হয়। গল্প এগিয়ে যায় এবং প্রচুর সংগ্রাম আসে, কারণ শ্রীকান্ত অন্ধ হওয়ার কারণে তিনি অসুবিধা থেকে পালাতে পারবে না, তবে কেবল লড়াই করতে পারবে। অন্ধ হয়েও শ্রীকান্ত সেটা ক্লাসে টপার ছিল। ওই বাচ্চারও ক্লাসে বসে কিছু শিখতে পারতো না। শ্রীকান্ত অন্ধ হয়েও সেগুলো শিখেছিল। কিন্তু গ্রামে এত বড় স্কুল এবং এত বড় সুবিধা নেই যে শ্রীকান্তকে আরো পড়াশোনা শেখানো যায়। তার শিক্ষকের পরামর্শে শ্রীকান্ত বাবা তাকে শহরে নিয়ে যায়, যেখানে সে শ্রীকান্তকে একটি অন্ধ বিদ্যালয়ে ভর্তি করে। সেখানে অন্ধ শিশুদের জন্য সবকিছু বিনামূল্য। এই স্কুলে সমস্ত শিশুই অন্ধ। তারপর আমরা দেখি শ্রীকান্ত স্কুলের দেবিকা ম্যাডামের সাথে পরিচয় হয়। তিনি কেবল শিক্ষক ছিলেন, কিন্তু শ্রীকান্তের জন্য তিনি ছিলেন যশোদা মায়ের মতো। শ্রীকান্ত যা শিখতে চেয়েছিল দেবিকা ম্যাডাম তা সবই শিখিয়েছিল। শ্রীকান্ত অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। সে সবার চেয়ে অনেক ট্যালেন্ট ছিল। সে দাবা খেলতে জানতো এবং সহজে মানুষকে হারিয়েও দিত। দেবিকা ম্যাডামের সাহায্যে শ্রীকান্ত সব বিষয়ে পারদর্শী হয়ে উঠেছিল। তারপর আমরা দেখি শ্রীকান্ত ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং প্রতিবার স্কুলে প্রথম আসতো। কিন্তু একদিন স্কুল ট্রাস্টের লোকজন স্কুল আগে শ্রীকান্ত অর্থাৎ হেড বয় তার বক্তৃতা নিয়ে ওই সমস্ত স্কুল লোকদেরকে নিয়ে মজা করত এবং সবাইকে বলে যে এই লোকেরা আমাদের সঠিক যত্ন নেন না। রান্নাঘর থেকে সবসময় মুরগির গন্ধ আসে, তবে আমাদের অন্য কিছু খাওয়ানো হয়। কিন্তু এখন যেহেতু শ্রীকান্ত স্কুলটা বদনাম করেছে, তারা শ্রীকান্তকে স্কুল থেকে বের করে দেয়। শ্রীকান্ত ভাবেনি যে এমন কিছু হতে পারে। তার সাথে ঘটে যাওয়া দেবিকা ম্যাডাম সম্পূর্ণ অজানা। তারপর আমরা দেখি শ্রীকান্ত শহর ঘুরে বেড়াচ্ছে। প্রচন্ড যানবাহনের মধ্যে সে শুধু এখানে সেখানে ঘুরছিল। কেউ তাকে ভিক্ষা দিচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। কিন্তু তখন দেবিকা ম্যাডাম শ্রীকান্তকে খুঁজতে আসে এবং সে তাকে বলে যে সে ভিখারি হতে চায় না, আমি আরো পড়াশোনা করতে চাই। তখন সেখানে থাকা দেবিকা ম্যাডাম শ্রীকান্ত সমস্ত দায়িত্ব নেন এবং তারপর তিনি শ্রীকান্তকে বলে যে স্কুল তোমাকে ফিরে দিতে পারবো না, তবে আমি তোমাকে অবশ্যই আরো পড়াশোনা শেখাবো। তাই দেবিকা ম্যাডাম যিনি একটি টেপ রেকর্ডারে শ্রীকান্তের জন্য প্রচুর সিলেবাস রেকর্ড করেন, যেমন তিনি একটি টেপ রেকর্ডারে পদার্থবিজ্ঞান ও রসায়নের সমস্ত জিনিস রেকর্ড করেন। শ্রীকান্ত সহজে সেগুলো শুনে এবং মনে রাখে। তার আরো পড়াশোনার জন্য প্রস্তুত হয়। সে এভাবে আরো পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পরীক্ষার সময় আসে এবং দেবিকা ম্যাডাম শ্রীকান্তের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিল। শ্রীকান্ত পরীক্ষা খুব ভালো হয় এবং যখন ফলাফল আসে তখন জানা যায় যে শ্রীকান্ত পুরো স্কুল টপ করেছে। তিনি 96% পেয়েছে এবং এখন শ্রীকান্ত ভবিষ্যতে বিজ্ঞান পড়তে চেয়েছিল, কিন্তু স্কুল টিচার তাকে বিজ্ঞান বিষয় দেয়নি। তারা তাকে শুধু আর্টস দিতে রাজি হয়। কিন্তু শ্রীকান্ত বলে যে তার শুধু বিজ্ঞান পড়া উচিত, কিন্তু তা সম্ভব হয়নি। সেজন্য ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে মামলা করে। সম্ভবত স্কুল টিচার মনে করেছিল যে অন্ধ হওয়ার কারণে শ্রীকান্ত বিজ্ঞান পড়তে পারবে না, কারণ এটি শ্রীকান্তের জন্য নয়। তাই শ্রীকান্ত ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে মামলা করেছিল। সিস্টেমের বিরুদ্ধে মামলা করা হয়। তারপর দেখা যায় এখানে প্রিন্সিপালকে ডাকা হয়।
তিনি 11তম বিজ্ঞান বইটি দেখান এবং জিজ্ঞাসা করেন শ্রীকান্ত এটি পড়তে পারবে কিনা, কারণ তিনি যদি এটি পড়তে না পারে তবে তিনি কিভাবে এটি পাঠ্যক্রমকে শেষ করতে পারবে। তাই শ্রীকান্ত তার ব্রেন বই বের করে। ব্রেন আসলে অন্ধ শিশুদের পড়ার একটি মাধ্যম যা তারা স্পর্শ করে পড়ে। তাই শ্রীকান্ত এই বইটি প্রিন্সিপালকে দেয় এবং জিজ্ঞাসা করেন, আপনি কি এটি পড়তে পারবেন? প্রিন্সিপাল উত্তর না বলে। শ্রীকান্ত বলে যে এই আদালতে বসে থাকা কোনো ব্যক্তি ব্রেন পড়তে পারবে না। তিনি আরো বলে যে তিনি যদি শিক্ষা ব্যবস্থা তৈরি করতেন তবে এই বইগুলি পড়া আপনার পক্ষে কঠিন তবে অসম্ভব ছিল না। তখন শ্রীকান্ত এই মামলা জয়ী হন এবং তাকে পড়াশোনার জন্য অ্যাডমিশন করানো হয়, যেখানে শ্রীকান্ত কঠোর পরিশ্রম করে এবং আরো পড়াশোনা চালিয়ে যায় এবং সেখানেও সে নিজের ট্যালেন্ট দেখাতে শুরু করে, কারণ সে সবার থেকে আলাদা ছিল। চোখ না থাকা সত্ত্বেও শ্রীকান্ত সেসব কাজ করতে পেরেছিল। তিনি এত সহজে পড়াশোনা করতে পেরেছে, এটা অবাক চেয়ে কম কিছু নয়। সে আবারও পড়াশোনা টপ করেছিল, তার সত্য এত ভালো ছিল যে শ্রীকান্ত সহজেই আইআইটিতে নির্বাচিত হয়ে যেত। কিন্তু তারপর আবারও একই শিক্ষা ব্যবস্থা আইআইটিতে অন্ধদের জন্য কোনো সিট ছিল না। কিন্তু এবার শ্রীকান্ত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে মামলা করেনি, কারণ তিনি বুঝতে পেরেছিল যে তাকে শুধু পড়াশোনা করতে হবে এবং তার লড়াই আইনের সাথে নয়। তাই সে তার আরো পড়াশোনা চালিয়ে যায় এবং ক্রিকেট খেলা শুরু করে, যেখানে সমস্ত দূরদর্শন লোকেরাও ক্রিকেট খেলে। এখানে শ্রীকান্ত তাদের সবার চেয়ে এগিয়ে ছিল। তারপরে একটি প্রোগ্রামে আমরা স্যার এপিজে আব্দুল কালামকেও দেখতে পাচ্ছি, যেখানে তিনি সবাইকে জিজ্ঞাসা করছেন। তখন শ্রীকান্ত তিনি তাকে বলেছিলেন যে তিনি দেশের প্রথম দেশটির প্রতিবন্ধী রাষ্ট্রপতি হতে চান। এই কথা শুনেই কালাম স্যার শ্রীকান্তকে তার নাম জিজ্ঞেস করলো। শ্রীকান্ত তার নাম বলল এবং এখানেই কালাম স্যার সম্ভবত সেটা টের পেয়েছিল শ্রীকান্ত বড় কিছু করতে যাচ্ছিল। তাই কিছুদিন পর শ্রীকান্ত অন্ধ ক্রিকেটারে জাতীয় দলের জন্য নির্বাচিত হয়েছিল। কিন্তু একই সময়ে এখানে দেবিকা ম্যাডাম শ্রীকান্তকে বলে যে আমরা তাকে সাহায্য করব, যাতে সে আরো পড়াশোনার জন্য এই মাটিতে আবেদন করতে পারে। তবে তার জন্য তাকে ক্রিকেট ছাড়তে হবে। যার পর শ্রীকান্ত বলে যে আমার জন্য প্রথমে পড়াশোনাটা গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখি শ্রীকান্ত আমেরিকায় 4টি বৃহত্তম বিদ্যালয়ে এমআইটিতে নির্বাচিত হন। তারপর শ্রীকান্ত ইউএসএ চলে যায়, কিন্তু এখানে শ্রীকান্ত হায়দ্রাবাদ বিমানবন্দরে একা ছিল, তাই তাকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তাকে বলা হয় যদি তার সাথে কেউ না থাকে তাহলে তাকে যেতে দেওয়া হবে না। যাই হোক, এখানে শ্রীকান্ত মন খারাপ করে বসে থাকে। তারপর সে চেয়ারম্যানের সাথে কথা বলে, তাকে বলে যে সে সব জানে এবং সে প্লেনে বসার ব্যবস্থা খুব ভালো করে বুঝিয়ে দেয়, যার কারণে এখানে সবাই প্রশংসার জন্য শ্রীকান্তকে ইউএসএ ফেরত দেয় এবং সে ফাইনালি অ্যাডমিশন হয়। এখানে পৌঁছানোর পর শ্রীকান্ত কিছু বন্ধু বানায় এবং এখানে শ্রীকান্ত তার পড়াশোনা চালিয়ে যায়। বরাবরের মতোই শ্রীকান্ত এখানে একজন টপার ছিল এবং এখানে পৌঁছে তিনি অনেক কিছু শিখিয়েছে। মানুষ তাকে তাদের প্রয়োজনের কাছ থেকে দূরে রাখেনি। এখানে বেশগুলো রেকর্ড করেছিল শ্রীকান্ত। তার ম্যাগাজিন প্রকাশিত হতে শুরু করেছে, সে খুব বিখ্যাত হয়ে উঠেছে এবং এইসব দেখেই হায়দ্রাবাদে বসবাসকারী শ্রুতি নামে একটি মেয়ে শ্রীকান্ত প্রতি মুগ্ধ হয়ে গেল এবং কয়েক মাস পর সে আমেরিকা চলে এলো এবং এখানে দুজনের পরিচয় হয় এবং তিনি শ্রীকান্তকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। শ্রীকান্ত শ্রুতির চোখ থেকে একেবারে আলাদা ছিল, কিন্তু শ্রুতি কখনো শ্রীকান্তকে অনুভব করতে দেয়নি যে সে চোখে দেখে না। যাই হোক, এখানে শ্রীকান্ত এমআইটিতে সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং এখন তিনি ভারতে ফিরে যেতে চান না, তিনি ইউএস থেকে কাজ করতে চান। দেবিকা ম্যাডামকে ডেকে তাকে বুঝিয়ে বলে যে তিনি এখানেই থাকবে এবং কাজ করবে, কারণ ভারতে আমাকে প্রয়োজন নয়, দেবিকা ম্যাডামের প্রয়োজন। কিন্তু দেবিকা ম্যাডাম তাকে কিছুই বলে না। কিন্তু শ্রুতি এখানে আসে, তিনি শ্রীকান্তকে বলে যে ভারতে তোমার মতো অনেক লোক রয়েছে এবং তারা এগিয়ে যেতে সক্ষম নয়। এটা সম্ভব, কারণ ভারতে অন্ধের সংখ্যা মাত্র 2%। সে 2% জনের জন্য ভবিষ্যৎ আপনার উপর নির্ভর করে। এই কথাগুলো শোনার পর শ্রীকান্ত ভারতে চলে যায় এবং সে তার দেবিকা ম্যাডামকে সে সব বিষয়গুলো বলে যে আমরা অন্ধদের জন্য কিছু করতে পারি। দেবিকা ম্যাডাম বলে যে আমরা তাদের কম্পিউটার শেখাতে পারি যাতে তারা ভালো জায়গা চাকরি পেতে পারে। আমরা দেখি তারা কিছুদিন পর একটি কম্পিউটার সেন্টার খুলে
এখানে তারা অনেক অন্ধ মানুষের কম্পিউটার শেখান, কিন্তু সমস্যা হলো তারা কোথাও কম্পিউটার অপারেটরে চাকরি পান না। সে না পেরেই এখন তার কম্পিউটার সেন্টার বন্ধ করে দেয়। তারপর শ্রীকান্ত দেবিকা ম্যাডামকে বলে যে তাদেরকে কেউ চাকরি না দিলে আমরা সবাইকে চাকরি দেব, এবং সে দেবিকা ম্যাডামকে প্যাকেজিংয়ের ব্যবসা সম্পর্কে বলে, তবে এর জন্য তার একটি কারখানা এবং প্রচুর টাকার প্রয়োজন। তাই শ্রীকান্ত তিনি পুরো ব্যবসা সম্পর্কে কালাম স্যারের সাথে কথা বলতে যায়, যেখানে কালাম স্যার শ্রীকান্তকে বলে যে তোমার ধারণাটি খুব ভালো। কালাম স্যার আরো বলে তোমার ব্যবসার আইডিয়া আমার ভালো লেগেছে। তার শ্রীকান্তকে 25 লাখ একটি চেক দেন, কিন্তু তারপরও তার অনেক টাকার প্রয়োজন ছিল। যাই হোক, শ্রীকান্ত এখানে রবি নামে একজন খুব বড় বিজনেসম্যানের সাথে দেখা করে। রবি একজন খুব বড় বিজনেসম্যান এবং তিনি কোম্পানিতে সাহায্য করতে চান। শ্রীকান্ত রবিকে তার একটি প্যাকেজিং কাগজ দিয়ে তাকে বিজনেসের সম্পর্কে বলে। তার সাথে কালাম স্যারের 25 লাখের চেক দেখিয়ে বলে কালাম স্যার অলরেডি বিজনেসে 25 লাখ দিয়েছে। এই কথা শোনার পর শ্রীকান্ত রবি মিলে একটি বড় কারখানা কিনে কাজ শুরু করে দেয়, যেখানে তারা পূর্ণ ব্যবহৃত কাগজকে প্যাকেজিং কাগজে রূপান্তরিত করে এবং সমস্ত অন্ধ লোক এর কারখানায় কাজ করে, যাতে তারা সবাই কাজ পায় এবং প্রতি মাসে 8,000 টাকা পায়। এবং শ্রীকান্ত এতে শ্রমিক হিসেবে কাজ করে এবং সেও মাত্র 8,000 টাকা পায়। শ্রীকান্ত ব্যবসা খুব ভালোই চলছে। প্রতি মাসে প্রতি বছর শ্রীকান্ত ও তার লোকজন খুব ভালো স্যালারি পেত। সে ধীরে ধীরে ফেমাস হতে শুরু করেছিল এবং কোথাও না কোথাও রবি এর সমস্ত কিছুর জন্য সম্মান পেয়েছিল, এবং সম্ভবত শ্রীকান্ত এই সমস্ত কিছু পছন্দ করে না। শ্রীকান্ত তার বিজনেসের জন্য একটি পুরস্কার চেয়েছিল, যা তিনি স্বপ্ন দেখেছিল, কিন্তু রবি বলে আমরা এটা নাও পেতে পারি। কিন্তু শ্রীকান্ত বলে যে সে পুরস্কার পাবে এবং সে এটা করে দেখাবে। তাই শ্রীকান্ত আরো কঠোর পরিশ্রম করে। তারপর শ্রীকান্ত এবং রবি তারা আরেকটি কারখানা কিনে নেন, যার মূল্য 6 কোটি টাকা, এবং সে 6 মাসের মধ্যে কারখানা মালিককে টাকা ফেরত দেওয়ার কথা বলে। তো এখন ধীরে ধীরে শ্রীকান্ত মনোভাব বদলাতে শুরু করে এবং সে দেবিকা ম্যাডাম বা রবির সাথে ঠিকভাবে কথা বলে না, অথচ রবি তার খুব ভালো বন্ধু। শ্রীকান্ত শুধু পুরস্কার চায় এবং বড় মানুষ হতে চায়, আর এখন সে যে কোনো পথে যেতে পারে। তার মনে হয়েছিল এখন তার কারো সাহায্য প্রয়োজন নেই, তাই সে রাজনীতিতে প্রবেশ করেছে, যেখানে একজন এমএলএ শ্রীকান্তকে টিকিট দিতে চেয়েছিল। দেবিকা ম্যাডাম শ্রীকান্তকে বুঝিয়ে বলে যে তার এটা করা উচিত নয়, কিন্তু শ্রীকান্ত বলে যে এখন সে খুব ভালো করেই জানে তার কি করা উচিত আর কি করা উচিত নয়। এই কথা বলেই শ্রীকান্ত এখান থেকে চলে যায়। এখন সে এমএলএ কাছে পৌঁছায়। তখন সে জানতে পারে যে এই লোকেরা শ্রীকান্ত অন্ধ সম্পত্তি জয় করতে চায় এবং এখানে শ্রীকান্তকে অনেক অপমান করা হয়, যা দেখে শ্রীকান্ত পুরোপুরি অবাক হয়ে যায়। এটা দেখে তার ভালো লাগছে না, কারণ সে তার বন্ধু এবং দেবিকা ম্যাডামের সামনে অন্ধ নয়, কিন্তু এখানে প্রমাণ হলো সে একজন অন্ধ। এত কিছু হওয়ার পর শ্রীকান্ত দেবিকা ম্যাডামের কাছে যায় এবং তার সামনে খুব কাঁদে, তার কাছে ক্ষমা চেয়েছে, যেখানে শ্রীকান্ত কখনো সরি বলেনি। কিন্তু দেবিকা ম্যাডাম হলো যশোদা মায়ের মতো, তাই তিনি শ্রীকান্তকে ক্ষমা করে দেয়। যার উপরে শ্রীকান্ত রবির কাছে যায় এবং তাকেও সরি বলে যে যার কাছ থেকে আমরা 6 কোটি টাকা নিয়েছি তাকে ফিরিয়ে দিব। এখন সবকিছু ঠিকঠাক চলতে শুরু করে এবং অবশেষেই শ্রীকান্তকে বিশেষ বিভাগে বিজনেস অফ দ্য ম্যান হিসেবে পুরস্কার দেওয়া হয়েছিল। শ্রীকান্ত এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে যে আমরা অন্ধ হতে পারি, কিন্তু আমাদের দরিদ্র ও অসহায় ভাবা উচিত নয়। আমরা সবকিছু করতে পারি যেগুলো তোমরা করতে পারো। আজকে তাকে বিজনেস অফ দ্য ম্যান হিসেবে একটি পুরস্কার দেওয়া হচ্ছে, আর সে এটা মেনে নেবে না। তুমি যখন অনুভব করবে যে তিনি একজন সাধারণ ক্যাটাগরি প্রতিযোগিতা, তখন তুমি তাকে এই পুরস্কার দিতে পারো। আসলে সে আনন্দের সাথে গ্রহণ করবে। শ্রীকান্তর বিশেষ বক্তৃতা শোনার পর সবাই শ্রীকান্তর প্রতি মুগ্ধ হয়েছিল এবং সবাই দাঁড়িয়ে শ্রীকান্তকে অভিনন্দন জানিয়েছিল, এবং এর সাথেই চলচ্চিত্রটি শেষ হয়। আমাদের সমাজের প্রতিবন্ধীদের সম্পর্কে মানুষের একটা ধারণা আছে, বেচারা
চলচ্চিত্র এই বাধা ভেঙে দেয় এবং মানুষকে ভাবায় যে এই নতুন চিন্তা ভাবনা হলো আপনি যদি সক্ষম হন তবে আমরা সব করতে পারি। অন্যান্য জিনিসগুলো অনুভব করা যায় যখন আপনি অনুভব করেন যে আপনার এবং আপনার জীবনে সাথে ভালো কিছু ঘটছে না। তাই এমন পরিস্থিতিতে একজন অন্ধ ব্যক্তির জীবনকে সমন করেন। তার জীবন কেমন হবে, তার সমস্যা এবং তার অসুবিধার কথা চিন্তা করে দেখলে আপনার সমস্যা কিছুই মনে হবে না। এপিজে আব্দুল কালামের ছবিতে একটি কোট দেখানো হয়েছে যে ভাগ্যের উপর ভরসা না করে কঠোর পরিশ্রম করুন এবং নিজের ভাগ্য নিজেই লিখুন। কঠোর পরিশ্রম আপনার সবকিছু ভাগ্যের উপর। পরিশ্রমের মাধ্যমে সফলতা পাওয়া যায়। শ্রীকান্ত একটি সংলাপ দিয়ে গল্প সুর সেট করেছে যে আমরা দৌড়াতে পারি না, তবে কেবল লড়াই করতে পারি। কিন্তু এটি একটি ইতিবাচক পদ্ধতি দেখানো হয়েছে। এটি দেখার পরে আপনি দরিদ্র বোধ করবেন না, বরং আপনি অনুপ্রাণিত বোধ করবেন। এবং এর সাথে এই ভিডিওটি এখানে শেষ হয়। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন।